সুপ্রিয় শিক্ষার্থী, আজকে মূলত একটু লাইনে থাকবে। তো আজকে মূলত হচ্ছে আমি যে টপিকের উপর নিব অভিস্রবণ আর হলো বৈদ্যুতিক বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ, এবং এটা হচ্ছে কেমিস্ট্রির দুটো টপিক। তো প্রথমেই আমরা আলোচনা করব অভিস্রবণ নিয়ে। অভিস্রবণ বলতে আসলে বোঝা হচ্ছে যে যদি দুইটা ভিন্ন ঘনত্বের তরল একটা অর্ধবেদ্য পদ্মা দিয়ে পাশাপাশি থাকে, এবং কম ঘনত্বের তরল থেকে যদি বেশি ঘনত্বের তরলে আহ, দ্রাবক স্থানান্তরিত হয়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। যদি আমি সহজ করে বলি, যদি আমি একটু সহজ করে বলি যে দুইটা পাশাপাশি ভিন্ন ঘনত্বের দ্রবণ, অর্থাৎ একটা বেশি ঘন এবং এটা হচ্ছে কম ঘন তুলনামূলকভাবে, যদি ওই ধরনের দুইটা দ্রবণ পাশাপাশি একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা অবস্থিত থাকে। অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে যে পর্দার ভিতর দিয়ে মানে সামান্য পরিমাণে তরল প্রবাহিত হতে পারে। এই ধরনের একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে যদি দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ পাশাপাশি অবস্থান করে, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণ, অর্থাৎ যেটা গাঢ় যে দ্রবণটা, ওই দ্রবণে হচ্ছে একটু তুলনামূলকভাবে পাতলা যে দ্রবণটা, ওই দ্রবণ থেকে যদি তরল প্রবাহিত হয়, কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত না দুইটা দ্রবণের তরলের ঘনত্ব সমান না হবে, ততক্ষণ পর্যন্ত কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে তরল প্রবাহিত হবে। এবং যদি দুইটা দ্রবণের ঘনত্ব পরস্পর সমান হয়ে যায়, তখন হচ্ছে আর প্রবাহিত হবে না। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। আপনারা কি বুঝতে পারছেন অভিস্রবণ প্রক্রিয়াটা কি? একটু রেসপন্স করলে আমি বুঝবো আর কি, যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। হ্যালো। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি আবারও বলছি, দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, ভিন্ন ঘনত্বের দ্রবণ বলতে হচ্ছে মানে দ্রবণ তো তরল, তো সেখানে বলা হচ্ছে যে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, অর্থাৎ একটা হয়তো ঘনত্ব বেশি আর একটা হচ্ছে তুলনামূলকভাবে ঘনত্ব কম। এই ধরনের দুইটা দ্রবণ যদি একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পাশাপাশি অবস্থান করে, অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে দুইটা দ্রবণের মধ্যে যেই তরলটা আছে, সরি পর্দাটা আছে, সেটা হচ্ছে অর্ধবেদ্য, অর্থাৎ ওই পর্দার ভিতর দিয়ে সামান্য পরিমাণে তরল প্রবাহিত হতে পারে, মানে খুব বেশি প্রবাহিত হতে পারে না। এই ধরনের পর্দা দ্বারা দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি পাশাপাশি অবস্থান করে, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে, অর্থাৎ যেটা একটু পাতলা, ওই দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে তরল প্রবাহিত হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত না দুইটা তরলের ঘনত্ব সমান না হবে, ততক্ষণ পর্যন্ত। এই প্রক্রিয়াটাকেই বলা হয় অভিস্রবণ। এখন কি বোঝা গেল? জি স্যার। আমি যদি একটু সহজ করে বলি, মনে করেন যে একটা দ্রবণ আছে হচ্ছে চিনি শিরা। চিনি শিরা কিন্তু একটু ঘন হয়, এটা তো জানেন। মানে নর্মাল পানির চেয়ে তো চিনি শিরা ঘন, তাই না? আর আরেক পাশে আছে ধরেন যে শুধু পানি।
তাহলে এখানে এই দুইটা কিন্তু ঘনত্বের মধ্যে পার্থক্য আছে, তাই না? ভিন্ন ঘনত্ব। চিনি শিরাটা একটু ঘন বেশি, আর যেটা পানি, পানি বললে তো আর ওটা দ্রবণ হবে না। ধরুন পানির সাথে সামান্য পরিমাণে লবণ মিশানো আছে, ওটা দ্রবণ। তাহলে চিনি শিরার চেয়ে কিন্তু ওই লবণ পানি যেটা, এটা কিন্তু একটু পাতলা হবে, আর চিনি শিরাটা একটু ঘন হবে। তাহলে এই দুইটা দ্রবণকে যদি আমরা ধরেন এমন একটা হয়তো কাপড়, অর্ধবৃত্ত কাপড় দিয়ে এমন ভাবে রাখি যে যেটা দুইটা পাশাপাশি আছে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, ওই যে লবণ পানিটা কিছু কিছু পরিমাণে ওই চিনি শিরার দিকে যাওয়া শুরু করবে। কারণ কি? কারণ হচ্ছে ওই দ্রবণটা ঘনত্ব বেশি, এবং ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত ওই আপনার দুইটা দ্রবণের ঘনত্ব সমান না হবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিসরণ প্রক্রিয়া। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আহ অভিস্রবণ প্রক্রিয়া চলার জন্য কিছু শর্ত আছে। শর্ত দুইটা আমরা এখানে দেখি। একটা হচ্ছে অভিস্রবণের জন্য দুটি দ্রবণ থাকতে হবে অবশ্যই, কারণ নাহলে দুইটা দ্রবণ না থাকলে তো যাবে কি করে একটা থেকে আরেকটাতে। এবং দুইটা দ্রবণের শর্ত হতে হবে, একটার ঘনত্ব কম হবে, একটার ঘনত্ব বেশি হবে। এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ভিন্ন ঘনত্বের দ্রবণ দুটি একটি অর্ধবেদ্য ঝিল্লি বা পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকবে। মানে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা দুইটা আলাদা আলাদা ভাবে থাকবে। আলাদা আলাদা ভাবে বলতে মানে পাশাপাশি থাকবে, কিন্তু ওই মাঝখানে হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা থাকবে। এই দুটোই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া চলার জন্য শর্ত। এখন আমরা দেখি যে অভিস্রবণের বৈশিষ্ট্য কি। কিছু এটা একটা ভৌত প্রক্রিয়া, এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? যেমন চাপ এবং ঘনত্বের পরিবর্তন। অভিস্রবণ প্রক্রিয়াটা যখন চলে, তখন একটা দ্রবণ থেকে অন্য একটা দ্রবণ সরতে হয়, এবং এই প্রক্রিয়ার সময় দ্বিতীয় দ্রবণের ঘনত্বের পরিবর্তন। সরতে হয় বলতে একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণ, যেটার ঘনত্ব বেশি, এই দ্রবণের ঘনত্বটার পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে বলতে কি? ওই যে কম ঘনত্বের দ্রবণ বা পাতলা দ্রবণ যেটা আছে, ওটা থেকে তরল ওই যে ওই দ্বিতীয় দ্রবণের মধ্যে প্রবাহিত হয়, কাজে ওটার ঘনত্ব পরিবর্তন হবে। 2 নম্বর হচ্ছে গ্যাসের রাসায়নিক প্রতিক্রিয়া। অভিস্রবণ সাধারণভাবে একটি গ্যাসের সাথে একটি তরলের রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায়। এই প্রতিক্রিয়া রাসায়নিক বিপর্যস্ততা তৈরি করে এবং গ্যাস বুদ্ধিমত্তা স্বরোধ হয়। এটা গ্যাসের রাসায়নিক প্রতিক্রিয়া বলতে আসলে একটু এটা হাই থ্রেটের কথা। মূলত এই যে তরল প্রবাহিত হয়, কেন প্রবাহিত হয়? এই আহ তরলের মধ্যে বেশি ঘনত্ব এবং কম ঘনত্ব তরলের মধ্যে কি আছে? অসংখ্য কণিকা বিরাজমান। আর অসংখ্য কণিকা বিরাজমান বলতে যেটার ঘনত্ব বেশি সেটার মধ্যে আসলে কণিকার সংখ্যা অনেক বেশি, যে কারণে এটা ঘনত্ব বেশি। আর যেটার ঘনত্ব কম, এটার মধ্যে কণিকার সংখ্যা কম। তো কণিকার সংখ্যা যেখানে কম, সেখানে ওই তরলের মধ্যে কিছু কিন্তু গ্যাস থাকবে, আর যেটার মধ্যে কণিকার সংখ্যা বেশি সেটার মধ্যে গ্যাস কম থাকবে। তো এই যে একটা অসমতা বলা হচ্ছে, এই অসমতা গ্যাসের অসমতার কারণে এবং এই তরলের রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে এই হচ্ছে অভিস্রবণ ক্রিয়াটা চলে থাকে বা হয়। তাপমাত্রা ও চাপের পরিবর্তন। অভিস্রবণ সাধারণভাবে তাপমাত্রা ও চাপের পরিবর্তনের সাথে ঘটে। অর্থাৎ অনেক সময় দেখা যায় চাপ প্রয়োগ করলেও কিন্তু অভিস্রবণ ঘটবে। মানে স্বাভাবিকভাবে হয়তো দেখা গেল যে পাশাপাশি দুটো তরল রাখা আছে, যাদের ঘনত্বের পার্থক্য আছে কিন্তু পার্থক্যটা খুবই কম। মানে দুইটা তরলই প্রায় কাছাকাছি ঘনত্ব। সেক্ষেত্রে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া সহজে হবে না। সেক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়া যদি ঘটাতে হয়, তাহলে সেখানে বাহ্যিক তাপ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে, অথবা চাপ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ তাপমাত্রা এবং চাপের পরিবর্তন হলেও কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া চলতে পারে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। উপযুক্তি। অভিসরণ প্রযুক্তিগুলো উচ্চ ও নিম্ন তাপমাত্রা বিন্দুতে এবং শোনাতে বা দেখাতে অদ্ভুত এবং আকর্ষণীয় হতে পারে। যেমন সোডার সামান্য তাপ ও চাপে খোলা হলে সদ্য অভিসরণ ঘটে। এই যে সোডা, সোডা বলা হচ্ছে সামান্য তাপ বা চাপে যদি খুলে রাখা হয়, তাহলে সেখানে কিন্তু অভিসরণ ঘটে। মানে অভিসরণ বলতে কি, যে কিছু সোডা কিন্তু বাতাসে উড়ে চলে যেতে পারে। এটা এটা কিন্তু এক ধরনের অভিসরণ প্রক্রিয়া। কাজেই এই উপযুক্তি, উপযুক্তি মানে হচ্ছে যে যদি সে ফেভারেবল এনভায়রনমেন্ট পায়,
তাহলেও কিন্তু অভিস্রবণ ঘটতে পারে। উপকরণ এবং অ্যাপ্লিকেশন। অভিস্রবণ প্রযুক্তিগুলি বিভিন্ন উপকরণে এবং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। যেমন শীতলক, ওয়াটার পাম্প, কোলা সোডা বোতল মানে এই যে কোল্ড ড্রিঙ্কস বোতল আরকি। তারপর শার্ক মোড়ের ওভার, গ্যাস সিলিন্ডারের পুনর্মোচন, অন্যান্য উপকরণে সম্পূর্ণরূপে অভিস্রবণ একটি আকর্ষণীয় এবং উপযুক্ত ভৌতিক প্রক্রিয়া যা বিভিন্ন উপাদানে এবং পদ্ধতিতে ব্যবহৃত হয়। বলা হচ্ছে যে আমরা সাধারণত প্রেসার বা চাপ যেখানে মানে উচ্চ চাপে যেখানে আমরা কোনো গ্যাস রেখে দেই সেখানে অভিস্রবণ ঘটতে পারে। যেমন কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিংবা সিলিন্ডার এই ধরনের এক্সাম্পল হিসেবে এগুলো বলা হচ্ছে। তারপরে শীতলক, ওয়াটার পাম্প এগুলাতেও অভিস্রবণের মানে ব্যাপার রয়ে গেছে বা অভিস্রবণ ঘটতে পারে। তো এগুলো হচ্ছে অভিস্রবণের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি অভিস্রবণ প্রক্রিয়াটা কয় ধরনের। অভিস্রবণ প্রক্রিয়া ২ ধরনের হয়ে থাকে। অন্ত অভিস্রবণ এবং বহিঃ অভিস্রবণ। অন্ত অভিস্রবণ হচ্ছে দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন অন্ত অভিস্রবণ ঘটে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি শুকনা কিসমিস পানিতে ভিজায় রাখি, এই কিছুক্ষণ পর দেখা যায় যে কিসমিস গুলা পানি খেয়ে একেবারে মোটা-সোটা হয়ে যায়। আসলে ওখানে কি ঘটে? ওখানে হচ্ছে আ অভিস্রবণ অভিস্রবণের মাধ্যমে আ যে তরলটা আছে ওটা কি হচ্ছে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করতেছে। অভিসরণ প্রক্রিয়ায় ওই তরলটা হচ্ছে মানে এখানে কিন্তু আমরা চিন্তা করলে কিসমিসের ভিতরেও তো তরল আছে। মানে রস থাকে যেটা। ওইটার ঘনত্ব বেশি। আর যখন আমরা পানি দিয়ে ভেজাচ্ছি তখন কিসমিসের যে আবরণটা এটা হচ্ছে অর্ধবৃত্ত পর্দা। মানে অর্ধবৃত্ত পর্দা মানে কি? ওইটার ভিতর দিয়ে তরল স্থানান্তরিত হতে পারে সামান্য পরিমাণে। এজন্য এটা অর্ধবৃত্ত পর্দা। আর যেহেতু আমরা পানিতে ভিজিয়েছি তার মানে কিসমিসের বাইরের তরলটা হচ্ছে ওইটা মানে কিসমিসের ভিতরের তুলনায় কম ঘনত্বের। তো এই ক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু ওই যে আমি বলছি কম ঘনত্বের মানে অংশ থেকে বেশি ঘনত্বের অংশে তরল প্রবাহিত হবে। তার মানে পানিটা আস্তে, আস্তে কিসমিসের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে বিধায় কিসমিস কিছুক্ষণ পর দেখা যায় যে ওই যে ফুলে বড় হয়ে যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে অভ্যস্তরণ। যেহেতু বাইরে থেকে ভিতরে তরল প্রবেশ করেছে। আর বহিঃ অভিস্রবণ যেটা ওটা হচ্ছে দ্রাবক যখন কোষের ভিতর থেকে বাইরে আ চলে যায়, তখন সেটা হচ্ছে বহিঃ অভিস্রবণ। তার মানে অনেকটা এটা হচ্ছে ওই কিসমিসের উল্টা ঘটনা। যেমন টসটসে আঙ্গুর ঘন চিনির কিংবা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়। ওটা যদি আঙ্গুরকে ঘন চিনির দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখি, কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো চুপসে মানে ফোঁটা, ফোঁটা হয়ে যাবে। তার মানে হচ্ছে ওই আঙ্গুর যে টসটসে ভিতরে রস ছিল, ওগুলা কিছুটা বেরিয়ে ওই ইয়েতে চলে যাবে। মানে বাইরের যে ঘন চিনির দ্রবণ আছে সেখানে চলে যাবে। তো এইটা হচ্ছে বহিঃ অভিস্রবণ। কারণ কোষের ভিতর থেকে তরল বাইরে চলে গেছে। তো তাহলে আমরা ২ ধরনের অভিস্রবণ প্রক্রিয়াটা দেখলাম। এখন আমরা দেখি তড়িৎ অভিস্রবণ। সরি। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে ক্লোরাইডের বিস্তার মাধ্যমের গমনকে তড়িৎ অভিস্রবণ বলে। অর্থাৎ আমরা যদি কোনো তরল দ্রবণে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারি, সরি, তাহলে বলা হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ওখানে তড়িৎদ্বার অবশ্যই থাকবে। তড়িৎদ্বার মিনস হচ্ছে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক ২ টা আ চার্জের ২ টা দণ্ড থাকবে। ওই তড়িৎদ্বারের দিকে ক্লোরাইডের বিস্তারের মাধ্যমে। ক্লোরাইডের বিস্তারের মাধ্যমে মানে হচ্ছে ওখানে যেই দ্রবণটা থাকবে ওই দ্রবণটা আয়নিত হবে এবং আয়নিত হয়ে কি ঘটবে? আয়নিত হওয়া মানে হচ্ছে ওখানে ধনাত্মক এবং ঋণাত্মক ২ ধরনের আধান আ আধানের মৌল ওই দ্রবণে পাওয়া যাবে এবং আ দেখা যাবে ধনাত্মক আধানের আ পদার্থটা চলে যাবে ঋণাত্মক দণ্ডের দিকে। আর ঋণাত্মক আধানের আ চলে যাবে হচ্ছে ধনাত্মক দণ্ডের দিকে। এই প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎ অভিস্রবণ।
এখন আসলে তড়িৎ অভিস্রবণ থেকে বৈদ্যুতিক বিশ্লেষণে চলে যায়। তো অলমোস্ট কিন্তু অভিস্রবণ সম্পর্কে আমি ধারণা দিয়ে ফেলছি। এখন দ্বিতীয় এটার টপিকটা বৈদ্যুতিক বিশ্লেষণ। বৈদ্যুতিক বিশ্লেষণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে, সরি আমি একটু পানি নিয়ে নিই। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে সেখানে রাসায়নিক বিয়োজন ঘটবে এবং নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে। এই পদ্ধতিকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এটা যদি সহজ করে বলি, তাহলে এটা কিন্তু সব দ্রবণে হবে না। যে সকল দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে ওই দ্রবণের দ্রব, একটা দ্রবণের মধ্যে কি কি থাকে? দ্রাবক থাকে এবং দ্রব থাকে। দ্রাবক হচ্ছে তরলটা, আর দ্রব হচ্ছে যা ওই তরলের মধ্যে দ্রবীভূত অবস্থা থাকে, সেটা হচ্ছে দ্রব। তো আমি বলছি যে সব দ্রব কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। যে সকল দ্রবের তড়িৎ বিশ্লেষ্য গুণ রয়েছে, সেই সকল দ্রবের যে দ্রবণ, ওই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে তখন আহ, ওই দ্রবণটা দুইটা আয়নে বিভক্ত হয়ে যাবে, ধনাত্মক এবং ঋণাত্মক। তো এই আয়নিত হওয়ার প্রক্রিয়াটা, মানে বিদ্যুৎ প্রবাহের ফলে আয়নিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে বৈদ্যুতিক বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষ্য কি? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এমন একটি পদার্থ যা কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত করলে তড়িৎ পরিবাহী দ্রবণ তৈরি করে। যেমন পানি, মানে পানি হচ্ছে একটা উৎকৃষ্ট দ্রাবক যেটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে সে আয়নিত হতে পারে, এবং বিশেষ করে এটাকে বলা হয় পোলার দ্রাবক, কারণ সে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের আয়ন দিতে পারে। আর এটার মধ্যে সাধারণত যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রব দ্রবীভূত করা হয়, তখন সে ওই দ্রবণটাকে দুইটা আয়নে বিভক্ত করতে পারে। এই জন্য পানিকে বলা হয় উৎকৃষ্ট দ্রাবক বা পোলার দ্রাবক। আর এটা একটা নিরপেক্ষ দ্রাবকও বটে। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে আমরা পার্থক্য দেখি। গ্যালভানিক মানে কোষ বলতে এখানে আসলে ব্যাটারিকে বোঝানো হয়েছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে সিম্পলি আপনারা যদি বুঝতে চান, সেটা হচ্ছে যে সকল আহ, মানে ব্যাটারিতে দেখবেন যে পানির মতো থাকে, ওগুলা ওগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ যেগুলা, আহ ওগুলো হচ্ছে সাধারণত ওইভাবে পানির মতো তরল নাও থাকতে পারে সেখানে। সেখানে হচ্ছে অনেকটা মানে ঘনত্ব বেশি এই ধরনের পদার্থ ওখানে থাকতে পারে। আপনার অনেক সময় ড্রাইও থাকতে পারে, ড্রাই পদার্থ থাকতে পারে। তো ওটা হচ্ছে গ্যালভানিক কোষ। তো মূলত তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে আমরা, আপনারা অনেকে ব্যাটারি দেখছেন, যে গাড়ির ব্যাটারি বা আইপিএস এর ব্যাটারি, ওখানে আমরা দেখি যে ডিস্টিল ওয়াটার ঢোকানো হয়। কিন্তু প্রথম ব্যাটারিটাতে একদম নতুন অবস্থায় সাধারণত এসিড ঢোকানো হয়, আর তারপরে যতবার ওখানে তরল ঢোকানো হয় সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। তো যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় তাকে তো রাসায়নিক কোষ বলে। অর্থাৎ ওখানে কি ঘটে, ওই ব্যাটারি কিভাবে কাজ করে? ওখানে মূলত দুইটা কানেকশন দেওয়ার জন্য বা কানেক্টিভিটির জন্য কিন্তু দুই ধরনের দণ্ড থাকে। একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। মানে ব্যাটারি তো আমরা জানি একটা প্লাস একটা মাইনাস। তো ব্যাটারির ভিতরে তো এমন কি থাকে যে ওখানে কিন্তু একটা রাসায়নিক ক্রিয়ার মাধ্যমেই বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ, সেটাও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, বাট ওইটা এই ধরনের রাসায়নিক ক্রিয়া না। ওখানে সাধারণত যে পদার্থ দিয়ে দেওয়া হয়, আমি একটু আগে বলেছিলাম যে ড্রাই পদার্থ অথবা কন্ডেন্সড বা ঘনত্ব বেশি এই ধরনের কিছু পদার্থ দেওয়া হয়, যে যেগুলোর মধ্যে অলরেডি আহ মানে মানে ওইভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার দরকার নেই। ওখানে বিদ্যুৎ মানে স্টোরেজ হিসেবে দিয়েই দেওয়া হয় যে এতটা ধনাত্মক ওখানে আদান আছে বা এতটা ঋণাত্মক আদান আছে। সেইভাবেই তখন ব্যাটারিটা কাজ করতে থাকে।
আর এখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বিদ্যুৎ উৎপন্ন হয়, তারপরে সে সাপ্লাই দেয়। এই হচ্ছে একটু পার্থক্য। এখন তড়িৎ বিশ্লেষণ কোষের উদাহরণ হিসেবে যেমন এখানে আমি বলছি যে এই ধরনের কোষগুলোর মধ্যে নিকেল, ক্যাডমিয়াম, তারপর নিকেল জিঙ্ক, নিকেল ধাতব হাইড্রাইড অথবা লিথিয়াম আয়ন, যেমন লিথিয়াম ব্যাটারি, আপনার নাম শুনেছেন, লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়। এই ধরনের কোষ বা ব্যাটারি আর কি অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ আমরা যে পাউডার ব্যাটারি যেটা। হ্যাঁ, পাউডার ব্যাটারি যেটা, ওই যে আমি একটু আগে বললাম না যে ড্রাই ড্রাই থাকে ভিতরে অনেক সময়, যে কিছু ব্যাটারিতে ড্রাই থাকে বা ভিতরের পদার্থটা হচ্ছে একটু কনডেন্সড বা ঘনত্ব বেশি থাকে। আসলে ওখানে কিছু না, ওগুলো কার্বন বা কয়লার গুঁড়োর মতো দেখবেন যে পাউডার থাকে ভিতরে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কনডেন্সড অথবা ড্রাই ব্যাটারি। তো ওগুলো কিন্তু আরো নাম আছে। ওই যে গ্যালভানিক সেল যদিও বলা হচ্ছে, ল্যাকল্যান্ড সেলও বলা হয়, ল্যাকল্যান্ড সেল। আর যেগুলো সাধারণত আইপিএস এর ব্যাটারি বা গাড়ির ব্যাটারি, দেখবেন যে ওখানে ডিস্টিলেটর থাকে, এবং ওই ব্যাটারি গুলা কিন্তু ভিতরে কেসের ভিতরে খুললে কতগুলা দস্তার প্লেট বসানো থাকে। আর ওই দস্তার প্লেট গুলা দুই প্রান্তের সাথে সংযোগ থাকে দুইটা মানে কানেকশন লাগানোর জন্য দুইটা দণ্ডের সাথে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তো সব মিলিয়ে এখানে হচ্ছে ওই যে সব কোষগুলোর নাম বলা হয়েছে আর কি। কেডমিয়ামের হতে পারে, তারপর হচ্ছে নিকেল জিঙ্কের হতে পারে, নিকেল ধাতব হাইড্রেটের হতে পারে, আর লিথিয়াম আয়ন তো লিথিয়াম ব্যাটারি আছেই, এটা আপনারা জানেনই, পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি বললাম, এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আসলে কি কাজে লাগে, এটা একটা এক্সাম্পল, যে অ্যাপ্লিকেশন আর কি, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কি হয়। যেমন এই যে বললাম ব্যাটারি, এটা বিশাল একটা মানে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন। তো এছাড়া আরো তীব্র তড়িৎ বিশ্লেষী পদার্থের কিছু উদাহরণ আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। মানে এগুলো কি, এগুলো হচ্ছে এই পদার্থগুলোর তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা আছে। অর্থাৎ এই পদার্থগুলো যদি আমি দ্রবণ তৈরি করি এবং তার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এগুলো আয়নিত হতে পারবে। ওই যে আমি একটু আগে বলছি যে সব পদার্থ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। অর্থাৎ সব পদার্থের দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে ওগুলো আয়নিত হতে পারবে না। মানে কিছু পদার্থই আছে যে যেগুলার দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে আয়নিত হতে পারবে। যেই পদার্থে বা যে দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে আয়নিত হতে পারবে, সেই মানে দ্রবগুলা বা সেই পদার্থগুলোই হচ্ছে আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তার মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো, সেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে পদার্থের এক্সাম্পল। এছাড়া ক্লোরালকালি মেমব্রেন প্রক্রিয়া আছে চিকিৎসা ক্ষেত্রে। ওই যে কোনো ব্যক্তির দীর্ঘায়িত যদি বমি বা ডায়রিয়া হয় লং টাইম, যে সহজে বমি থামতেছে না, অথবা ডায়রিয়া হয়েছে মানে সহজে কন্ট্রোলে আসতেছে না, এবং শ্রমসাধ্য ওই ক্রীড়া বিষয়ক ক্রিয়াকলাপ প্রতিক্রিয়া, মানে কেউ অনেক সময় পেশি টান হয় না, ওই যে ক্রিকেটারদের পেশি টান হয় কিন্তু, কিংবা ফুটবলার যারা, এরাও অনেক সময় কিন্তু মানে দেখা যায় যে চোট খেয়ে দেখা যায় যে নার্ভের মানে সমস্যা হয়। তো এই ধরনের ক্ষেত্রে মানে এই ধরনের প্রবলেম গুলার যে চিকিৎসার ক্ষেত্রে আহ দেখা যাচ্ছে ক্লোরালকালি মেমব্রেন প্রক্রিয়া চালানো হয়, অথবা ওয়ান কাইন্ডস অফ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, শক দেওয়া হয় সেখানে, শক, ইলেকট্রিক শক। তো ওই এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এছাড়াও আরেকটা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হয়, সেটা হচ্ছে ওই যে কার্ডিয়াক ট্রিটমেন্টে, হৃদরোগে। ওই যে যাদের অনেক সময় দেখা গেছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন তাৎক্ষণিকভাবে ওখানে শক দেওয়া হয়। শক দিলে দেখা গেছে কিছুক্ষণ মধ্যে হয়তো আবার হার্ট পাম্প করা শুরু করে। তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। তো এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিজ্ঞানী ফ্যারাডের সূত্র আছে। তার সূত্রটা হলো, তড়িৎ বিশ্লেষণকালে যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা চার্জের পরিমাণের সমানুপাতিক। কিছুই মনে বোঝা যায়নি, একটু সহজ করে বলি। সেটা হচ্ছে সাপোজ ওই যে একটা ব্যাটারি ধরেন, ওটার মধ্যে দুটা দণ্ড আছে। দুটা দণ্ড কি, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। এখানে কি ঘটে, এখানে হচ্ছে ঋণাত্মক চার্জ গুলা ধনাত্মক চার্জের ওখানে যায়। কখনোই কিন্তু ধনাত্মক চার্জ ঋণাত্মকের কাছে যায় না, ঋণাত্মক ধনাত্মকের কাছে যায়। যেমন যে নাকি ঋণ করবে, ধার নিবে, সে ধনির কাছে যায়, গিয়ে বলে যে আমাকে টাকা ধার দেন। ধনী মানে ধনাত্মক, আর যে নাকি ঋণ করে সে হচ্ছে ঋণাত্মক। এই জন্য ঋণাত্মক চার্জ কিন্তু ধনাত্মক চার্জের কাছে যায়, মানে ধনাত্মক চার্জ কখনো ঋণাত্মকের কাছে যায় না। আর বিদ্যুৎ প্রবাহিত হয় তার উল্টো দিকে অলওয়েজ। মনে রাখবেন যে
ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক চার্জ। ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ প্রবাহিত হয় তার উল্টো দিকে। তার মানে ইলেকট্রন যায় পজিটিভের দিকে আর বিদ্যুৎ প্রবাহিত হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই জিনিসটা মনে রাখবেন। তো এখানে ফ্যারাডে যে কথাটা বলছে যে তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ। রাসায়নিক বিক্রিয়া মিন্স হচ্ছে আমি যদি ধরেন একটা ব্যাটারির এই যে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা দণ্ড থাকে, আমি যদি কানেক্ট করে দেই তাহলে কি হবে? তাহলে দেখবেন যে যে তার দিয়ে কানেক্ট করলাম এটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে গেছে। তো আমি তারটা কানেক্ট না করে একটা কাজ করতে পারি, মাঝখানে একটা লাইট লাগিয়ে দিতে পারি। তখন কি হবে? লাইটটা জ্বলবে। আসলে লাইটটা জ্বলে কেন? ওই তার দিয়ে ইলেকট্রন গুলা কি করে লাইটের ভিতর দিয়ে যায়। লাইটের ভিতর যে ফিলামেন্ট থাকে ওই ফিলামেন্টের মধ্যে ইলেকট্রনের স্রোত এত বেশি থাকে, ওই স্রোত গুলোই কিন্তু আলো হিসেবে আমরা দেখতে পাই। তার মানে লাইট জ্বলে। এখন বলা হচ্ছে যে ওই ইলেকট্রন গুলো যখন ওই যে ধনাত্মক যে দণ্ড আছে বা তড়িৎ তার আছে সেখানে গিয়ে জমা হবে, তো সঞ্চিত হবে। তো এই সঞ্চিত হওয়ার পরিমাণ এটা কার উপর নির্ভর করবে? এটা বলা হচ্ছে বিদ্যুৎ বা চার্জের পরিমাণ। মানে দ্রবীভূত পদার্থের পরিমাণ হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ বা চার্জের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ ওখানে ওই ব্যাটারিতে দ্রবণ যে পরিমাণ থাকবে ওই প্রবাহটা সেই পরিমাণেই হবে। এই কথাই ফ্যারাডে বলে গেছে। এবং তার সূত্র অনুসারে হচ্ছে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, মানে হচ্ছে এখানে কিউ মানে প্রবাহিত চার্জের পরিমাণ, ডব্লিউ মানে হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। তার মানে এখানে এই যে সঞ্চিত হওয়া সেই পরিমাণটা বা দ্রবীভূত হওয়া সেই পরিমাণটা নির্ভর করবে হচ্ছে চার্জের পরিমাণের উপর। কি পরিমাণ চার্জ ওখানে আছে তার উপর। এবং এখানে কিউ জায়গায় মানে সমানুপাতিক চিহ্নটা উঠে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ চলে আসছে। আচ্ছা এখানে লেগে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। আসলে হবে এরকম। আচ্ছা এখানে আমি ইকুয়েশনটা একটু বলছি। সেটা হলো প্রথমে সূত্র অনুসারে ডব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত চার্জের পরিমাণ হচ্ছে প্রবাহিত বিদ্যুতের সমপরিমাণ। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠে কি হবে? ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক আসছে জেড আসলো, তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ। তারপর কিউ জায়গায় চলে আসছে আইটি। কেন? কিউ ইকুয়াল টু আইটি, অর্থাৎ কিউ আসছে আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ মানে হচ্ছে চার্জ, টি মানে হচ্ছে সময়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ ইকুয়াল টু হচ্ছে আহ, মানে চার্জের পরিমাণ ডিভাইড বাই হচ্ছে সময়। তাহলে ওখানে আর আর গুণ দিলে কিউ ইকুয়াল টু আইটি হয়। তাহলে ওই কিউ জায়গায় যদি আইটি বসানো হয় তাহলে জেড আইটি আসলো। তার মানে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। এটাই হচ্ছে ফ্যারাডের সূত্র। এই যে মানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটাই হচ্ছে, গাণিতিক ব্যাখ্যাটাই হচ্ছে এটা। এবং এটা থেকে মূলত আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো হচ্ছে যে একটা ব্যাটারি যদি হয় সেখানে কি পরিমাণ আহ, বিদ্যুৎ প্রবাহিত হবে সেই পরিমাণটা আমরা বের করতে পারবো এই সমীকরণ থেকে। অথবা আমার যদি বিদ্যুতের ভোল্টেজ জানা থাকে কিংবা অ্যাম্পিয়ার জানা থাকে, সেক্ষেত্রে কতক্ষণ ব্যাটারিটা সার্ভিস দিবে সেটাও আমরা বের করতে পারবো এই এই ফর্মুলা থেকে। তো আহ, এটি হচ্ছে মূলত ফ্যারাডের সূত্র। এবং আপনারা দেখবেন বিশেষ করে ক্যাপাসিটর, ক্যাপাসিটর বিভিন্ন জায়গায় ইউজ হয় এই যন্ত্রটা। ফ্যান বা অনেক মানে ইয়েতে বৈদ্যুতিক সার্কিটে। তো ক্যাপাসিটরে কিন্তু মাইক্রো ফ্যারাডে একটা ইউনিট আছে। এটা এই ফ্যারাডের নাম অনুসারে। মাইক্রো ফ্যারাড মানে আরো ক্ষুদ্রতম একক। মূলত এটার মাধ্যমে ধারণ ক্ষমতাটা বোঝানো হয় যে ওটা কি পরিমাণ বিদ্যুৎ ধরে রাখতে পারবে। তো এখানেও কিন্তু ব্যাপারটা তাই। ফ্যারাডের এই সূত্র দিয়ে কিন্তু আমরা কি ক্যালকুলেশন করতে পারবো যে একটা ব্যাটারি কতক্ষণ পর্যন্ত সার্ভিস দিতে পারবে। তার মানে আলটিমেটলি তো এটা নির্ভর করতেছে কার উপর?
ওই ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে বা ওই ব্যাটারির প্রবাহের মানটা কত, তার উপরে কিন্তু ওই ব্যাটারিটা কতক্ষণ সার্ভিস দিতে পারবে সেটা আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আজকের টপিক মূলত, যে অভিশ্রবণের গুরুত্ব, বৈশিষ্ট্য, শর্ত, এগুলো আমরা দেখলাম বা এক্সাম্পল দেখলাম। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বা তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনগুলা, আহ, বা পানি যে উৎকৃষ্ট আহ, একটা পোলার দ্রাবক, সেটাও দেখলাম, এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র দেখলাম। আমরা আরো কিছু জিনিস দেখবো নেক্সট ইয়েতে, সেখানে ব্যাপন, প্রচ্ছেদন, এই ধরনের কিছু টার্ম আছে, মানে এবং ওইগুলা পড়ানোর পর আমি দেখাবো যে এই যে অভিশ্রবণ, তারপর প্রসাধন এবং ব্যাপারের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, মানে কোন ক্ষেত্রে আসলে কোনটা ঘটে, এগুলা ইয়ে করবো। এখন হয়তো আপনাদের মনে হতে পারে যে এইগুলা তো এখানে কিছু ফিজিক্স এর মতো মনে হলো, আবার কিছু মনে হলো যে মানে কি বলবো উদ্ভিজ্জ বা বায়োলজিক্যাল এরকম টার্ম মনে হলো, যে কিসমিস এটা সেটা বললাম, এটার সাথে ডাক্তারের কি ইয়ে আছে, মিল আছে, বা কোথায় এটার অ্যাপ্লিকেশন আছে? সেটা হচ্ছে, আপনি ওই যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যদি জব করতে যান, আহ, তখন হচ্ছে ওই যে মেডিসিনের শক্তিমাত্রা যখন নির্ধারণ করতে যাবেন, তখন কিন্তু ওই যে অভিশ্রবণ অভিশ্রবণ আহ, পরিশ্রবণ এগুলোর মাধ্যমে কিন্তু মেডিসিনকে পিউরিফাই করা হয় বা শক্তিমাত্রা পরিবর্তন করা হয়। সেই ক্ষেত্রে এই কনসেপ্ট গুলো লাগবে, মানে ওগুলোর ডেপথ ব্যাপার, বা কোথাও ব্যাপনের ব্যাপার আছে, প্রসাধনের ব্যাপার আছে, এই জিনিসগুলো লাগবে আর কি। তা এখন ওখানে হয়তো এইভাবে মানে যদি টার্ম গুলো আসে, যদি আপনাদের নলেজ না থাকে যে আসলে কোনটা কি ব্যাপার, তাহলে তখন মনে হবে যে এটা আবার কি জিনিস, যে অভিশ্রবণ করতে হবে বা প্রসাধন করতে হবে, এটা আবার কি জিনিস। এই জন্য এই ধারণা করা লাগবে। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে? আর যদি